সংস্কার নিয়ে মুখোমুখি সরকার ও বিরোধী দল। অধ্যাদেশ পরিবর্তন হতে পারে না সংবিধান বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। সংসদে সমাধান না পেলে রাজপথে নামার হুঁশিয়ারি 11 দলের। 30 পঞ্জিকা দিবসের মধ্যে যে পদ্ধতিতে জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে অনুরূপ পদ্ধতিতে পরিষদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে। আজকে 30তম পঞ্জিকা দিবস, কিন্তু এর মধ্যে এই অধিবেশন আহ্বান করা হয়নি। সংবিধান পরিবর্তন হবে এরকম কোনো বিষয় অধ্যাদেশের মাধ্যমে আসতে পারে না। সংবিধান সংস্কার পরিষদের যেখানে অস্তিত্ব না থাকায় প্রধানমন্ত্রীও সেটা পরামর্শ দিতে পারেন না রাষ্ট্রপতিকে, রাষ্ট্রপতিও সেই অধিবেশন আহ্বান করতে পারেন না, বিধায় সে করেননি। সকলের রাজনৈতিক একটা সমঝোতার মধ্যে দিয়ে সবকিছু আগানোর কথা ছিল। তো সেই সমঝোতা যদি সরকার দল বিনষ্ট করার চেষ্টা করে তাহলে তো জনগণ তার বিরুদ্ধে দাঁড়াবে। 133 অধ্যাদেশ যাচাই করে 2রা এপ্রিলের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ স্পিকারের। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 4.5 দশক পর ফিরছে খাল খনন কর্মসূচি। উদ্বোধন করতে কাল দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী। করবেন নানা নানির কবর জিয়ারত। নেতা কর্মীদের উচ্ছ্বাস। জ্বালানি তেলের রেশনিং তুলে নিল সরকার। রাশিয়ার তেল কিনতে আলোচনা। জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের ঘোষণা প্রধানমন্ত্রীর উপদেষ্টা। ঈদযাত্রা রেলপথে ঘরমুখী মানুষের ভিড়। সময় মতোই ছাড়ছে ট্রেন। বিনা টিকিটে প্রবেশে বিধিনিষেধ। ফাঁকা ঢাকায় চুরি ছিনতাই ঠেকাতে তৎপর ডিএমপি। কোটিতে বিক্রি সড়ক। হকারের দখলে গুলিস্তান সহ রাজধানীর বিভিন্ন রাস্তা। বিদ্যুতের অবৈধ লাইনের ছড়াছড়ি। দৈনিক লাখ লাখ টাকা চাঁদাবাজি। অসহায় পুলিশ। ইরানে মার্কিন ইসরায়েল বিমান হামলায় নিহত 15। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে নতুন অভিযান তেহরানের। নেতানিয়াহুকে হত্যার হুমকি বিপ্লবী গার্ডের। সংবিধান সংস্কার নিয়ে সংসদে মুখোমুখি সরকার ও বিরোধী দল। ত্রয়োদশ সংশোধনের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের আলোচনায় উঠে আসে সংবিধান সংস্কার পরিষদ। গেজেট অনুযায়ী সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের কথা থাকলেও কেন সেটি করা হলো না এমন প্রশ্ন রাখেন বিরোধী দলীয় নেতা। আর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সংবিধান পরিবর্তনের মতো বিষয় অধ্যাদেশের মাধ্যমে আসতে পারে না। এদিকে সংসদে সমাধান না পেলে রাজপথে নামার হুঁশিয়ারি 11 দলীয় ঐক্যের। দুই দিন মুলতবি দিয়ে রোববার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন বসে সকাল 11টায়। দিনের সূচি অনুযায়ী সকাল 11টা থেকে 12টা পর্যন্ত বেশ কয়েকটি মন্ত্রণালয়ের প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবার কথা ছিল, কিন্তু শুরুতেই বক্তব্য দিতে শুরু করেন বিরোধী দলীয় নেতা। আমি সময়ের বাধ্যবাধকতার কারণে একটা বিষয় আলোচনায় যাওয়ার আগেই উত্থাপন করা খুব জরুরি মনে করছি। সে সময় তাকে থামিয়ে দিয়ে পরবর্তীতে আবারও সুযোগ দেবার আশ্বাস দেন স্পিকার। দিনের কর্মসূচি অনুসারে যেটি আগে নির্ধারিত আছে আমরা দিনের মধ্যে এই ফ্লোরটা এই প্রশ্নোত্তরকালের পরে মাননীয় স্পিকার, অনেক ধন্যবাদ। নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব শেষে বেলা 12টায় শুরু হয় জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ। সে সময় বক্তব্য রাখেন জামায়াত আমির। সংসদ স্বাভাবিকভাবে বক্তব্যের শুরুতেই তিনি বলেন, কথা ছিল যে পদ্ধতিতে সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হবে একই পদ্ধতিতে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশনও আহ্বান করা হবে, কিন্তু সেটি এখনো কেন করা হলো না সে বিষয়ে সংসদের কাছে প্রশ্ন রাখেন বিরোধী দলীয় নেতা। সংসদ নির্বাচনের ফল ঘোষিত হওয়ার 30 পঞ্জিকা দিবসের মধ্যে যে পদ্ধতিতে জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে অনুরূপ পদ্ধতিতে পরিষদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে। আমার বিষয়টা এখানেই কনসার্নের। আজকে 30তম পঞ্জিকা দিবস, কিন্তু এর মধ্যে এই অধিবেশন আহ্বান করা হয়নি। উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান পরিবর্তন করতে পারে এমন কোনো বিষয় অধ্যাদেশের মাধ্যমে আসতে পারে না। রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন যখন হাউস সেশনে থাকে না, আর্টিকেল 93 অনুসারে। গণভোটের রায় যদি বাস্তবায়ন করতে হয় সংবিধানের সংশোধন আসতে হবে। সংবিধানে যদি সেটা আমরা গ্রহণ করি তারপরে সেই গণভোটের রায় বাস্তবায়নের জন্য তখন সংবিধান যদি এটা কন্টেইন করে ধারণ করার পরে তখন যদি পরিষদের সদস্য
হিসেবে শপথ নিতে হয় সেটা তখনকার ব্যাপার হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর মতে জুলাই সনদ অবশ্যই অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হওয়া উচিত, তবে সেটি হতে হবে সংবিধান মেনে। জনরায়কে সম্মান দিতে হবে, কিন্তু সেটা সাংবিধানিকভাবে দিতে হবে, আইনগতভাবে দিতে হবে। এখানে ইমোশনের কোনো জায়গা নেই। রাষ্ট্র ইমোশন দিয়ে চলে না, রাষ্ট্র চলে সংবিধান দিয়ে, আইন দিয়ে, কানুন দিয়ে। 133টি অধ্যাদেশ যাচাই বাছাই শেষে বিশেষ কমিটিকে প্রেরণও 2রা এপ্রিলের মধ্যে এর প্রতিবেদন সংসদে দাখিলের নির্দেশ দেন স্পিকার। এদিকে অধিবেশন শেষে বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে সমাধান না হলে রাজপথে নামবে 11 দলীয় ঐক্য। গণ অভ্যুত্থান হচ্ছে সংস্কারের বৈধতা, এই অন্তর্বর্তী সরকারের বৈধতা এবং এই নির্বাচনের বৈধতা। সংবিধান অনুযায়ী তো এই নির্বাচন এই সময় হওয়ার কথা ছিল না, ফলে সংবিধান অনুযায়ী অনেক কিছুই হয়নি। পরবর্তীতে এই সংসদে এসে সেটা রেটিফাই হওয়ার কথা ছিল, সকলের রাজনৈতিক একটা সমঝোতার মধ্যে দিয়ে সব কিছু আগানোর কথা ছিল। তো সেই সমঝোতা যদি সরকার দল বিনষ্ট করার চেষ্টা করে, তাহলে তো জনগণ তার বিরুদ্ধে দাঁড়াবে, আমরা মনে করি, এবং আমরাও তার বিরুদ্ধে দাঁড়াবো। ঈদের আগে মুলতবি হওয়া সংসদ অধিবেশন বসবে 29 মার্চ, চলবে 30 এপ্রিল পর্যন্ত। হাতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। এসব বিষয় নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী ফারুক ভিয়া রবিন। যাচ্ছি তার কাছে। রবিন, সংসদে সরকার বিরোধী দল সংবিধান সংস্কার পরিষদের যে বিষয়টি উঠে আসলো, আলোচনা আসলে কোন পর্যন্ত গেল, এবং সামনে আসলে বিশ্লেষকরা বা রাজনৈতিক যে এখন একটা দুই পক্ষের মধ্যে যে মতভেদ তৈরি হলো, এই জায়গাটা যদি একটু পিছন ফিরে তাকাই, যখন জাতীয় ঐক্যমত্য কমিশনে আলাপ আলোচনা চলছিল বা বৈঠক চলছিল, তখনই কিন্তু যে সংস্কার সংক্রান্ত অনেকগুলো বিষয় আসে নিয়ে, বিশেষ করে সংবিধান সংস্কার সংক্রান্ত অনেকগুলো বিষয় আসে নিয়ে কিন্তু যে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে একটি মতবিরোধ ছিল। এবং কিছু কিছু বিষয় যদি বলা যায়, যেমন উচ্চকক্ষ গঠন কিংবা পিয়ার পদ্ধতিতে যে প্রতিনিধিত্ব নির্বাচন করা, এইসব বিষয় আশয়গুলো নিয়ে কিন্তু যে মোটা দাগে রাজনৈতিক দলগুলো এক জায়গায় আসতে পারেনি। তো তারপরেও এই ধরনের কিছু বিষয় যখন জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত করা, বা যদি আপনাদেরকে বলতে চাই যে রাষ্ট্রপতির যে আদেশ এবং তার ভিত্তিতে যে গণভোট, সেখানে যখন নিয়ে আসা হয়, তখনও কিন্তু যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি ভিন্ন ভিন্ন মত ছিল। তো সেই জায়গাতে আজকে মানে জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান তিনি সেই আদেশের প্রসঙ্গ তুলে ধরেছেন, এবং সেখানে তিনি বলেছেন যে 30 দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার বা গেজেট প্রকাশ হওয়ার যে বা ফলাফল ঘোষণা হওয়ার 30 দিনের মধ্যে বিষয়টি যে সংবিধান মানে সংস্কার পরিষদের বৈঠক ডাকার কথা ছিল। তো সেই বিষয়টি কিন্তু যে তিনি আজকে সংসদে তুলে ধরেছেন, এবং তিনি কেন এখন পর্যন্ত যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা হলো না সেই প্রশ্নটি তুলেছেন। অন্যদিকে তার জবাব দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, যিনি জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে বিএনপির প্রতিনিধিত্ব করেছিলেন এবং সেখানে বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছিলেন। সালাউদ্দিন আহমেদ তিনি অবশ্যই সেখানে যে কথাটি বলেছেন যে অস্তিত্বহীন বিষয়ে, অর্থাৎ যে বিষয়টি সংবিধানের অস্তিত্ব নেই সে বিষয়ে অধিবেশন ডাকতে পারেন না রাষ্ট্রপতি। এবং তিনি একই সঙ্গে যে কথাটি বলেছেন যে রাষ্ট্রকে চলতে হয় একটি নিয়ম কানুনের মধ্য দিয়ে, আইনের মধ্য দিয়ে, সংবিধানের মধ্য দিয়ে। তো সংবিধান যেভাবে যে বিষয়গুলো যেভাবে থাকে সেভাবেই আসলে যে চলতে হবে, এখানে রাষ্ট্র আবেগ দিয়ে চলতে পারে না, এই প্রসঙ্গটি তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তবে এরপরে কিন্তু যে বিরোধী দলীয় নেতা তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন, এবং সেখানে তিনি বলেছেন যে তারা চান বিষয়টির জন্য সংবিধান মানে সংসদের জন্য তার সুরাহা হয়, না হলে তাদেরকে রাজপথে নামতে হবে। আরেকটি বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই যে অন্তর্বর্তী সরকারের আমলে 133টি অধ্যাদেশ জারি করা হয়েছিল। তো সেই 133টি অধ্যাদেশের যে ফয়সালা সেটিও কিন্তু চলতি অধিবেশনের মধ্যে হতে হবে। একটি বিষয় যদি আপনাকে জানাতে চাই যে সংবিধানের 93-এর 2 অনুচ্ছেদ অনুযায়ী সেখানে কিন্তু যে কথাটি বলা হচ্ছে যে রাষ্ট্রপতি অবশ্য যে সংবিধান মানে কখন অধ্যাদেশ জারি করতে পারেন সেটি কিন্তু বলা আছে সংবিধানের 93(1) অনুচ্ছেদে। তো 93(2) অনুচ্ছেদে যে কথাটি বলা হচ্ছে যে রাষ্ট্রপতি যখন অধ্যাদেশটি জারি করেন তার মধ্যে যে পরবর্তী অধ্যাদেশ জারি করার পরবর্তী যে সংসদ অধিবেশন বসে তার প্রথম বৈঠকে সেটি উত্থাপন করতে হবে বা উপস্থাপন করতে হবে। তার 30 দিনের মধ্যে সে উত্থাপন করার 30 দিনের মধ্যে সেটি কিন্তু সংসদ কর্তৃক অনুমোদিত হতে হবে, না হলে কিন্তু যে সেই অধ্যাদেশ এমনি এমনি আপনা আপনি লোক হয়ে যাবে। তো সে জায়গাতে আজকে কিন্তু একটি বিশেষ কমিটিতে অন্তর্বর্তী সরকারের আমলের জারি করা 133 অধ্যাদেশ পাঠানো হয়েছে, এবং এগুলো পর্যালোচনা করে আগামী 2 এপ্রিলের মধ্যে কমিটিকে সংসদে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তো চলতি বাজেটের সেটি আসলে যে একটি সুরাহা হতে হবে। আমরা যদি একটু যাই যে সরকার নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডের মধ্যে অনেক বছর পর কিন্তু আবার সেই খাল খনন কর্মসূচি যাচ্ছে। যদি বলতে চাই যে 4.5 দশক পরে কিন্তু যে খাল খনন কর্মসূচিতে মানে যে নেওয়া হয়েছে, তো সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি এই কর্মসূচির উদ্বোধন করার জন্য আগামীকাল
দিনাজপুরে যাচ্ছেন। তো আমাদের সহকর্মী গোলাম নবী দুলালের প্রতিবেদন, তার ভিত্তিতে একটি প্রতিবেদন তৈরি করা হয়েছে, তার তথ্যের ভিত্তিতে সেই প্রতিবেদনটি আমরা একটু দেখে নিচ্ছি। প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৈয়দপুর এয়ারপোর্টে সকাল 10:30টায় পৌঁছাবেন। খাল খনন উদ্বোধন শেষে দিনাজপুর শহরে আসবেন। নানা নানির কবর জিয়ারত করে সার্কিট হাউস মাঠে ইফতার করবেন। সৈয়দপুর থেকে রাত 8টার বিমানে রওনা দেবেন ঢাকার উদ্দেশ্যে। এদিকে প্রাণের নেতা তারেক রহমানের আগমনে অপেক্ষার প্রহর গুনছেন তৃণমূলের নেতাকর্মীরা। দিনাজপুর জুড়ে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। বিভিন্ন সংস্কার কাজ ইতিমধ্যে সম্পূর্ণ করতে পেরেছি। দিনাজপুর সফর নিয়ে জেলা বিএনপি সভাপতি বলেন, এই মাটিতেই প্রধানমন্ত্রী তারেক রহমানের কেটেছে কৈশোর শৈশব। শহরের বালুবাড়িতে তার মা আপোষহীন নেত্রী, 3 বারের প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্মভূমি। প্রাণচাঞ্চল্যতার মধ্য দিয়ে উনি আসবেন, হাজার হাজার লোক উনাকে অভিবাদন জানাবেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মানুষদের কন্ট্রোল করা থেকে শুরু করে সিকিউরিটি বিষয়ে যাবতীয় বিষয়ে আমরা এসএসএফ এর পরামর্শেই আমরা করছি। প্রধানমন্ত্রীর দিনাজপুর সফর ঘিরে নিরাপত্তায় এসএসএফ ছাড়াও গোয়েন্দা সংস্থার সদস্য এবং 3000 পুলিশ মোতায়েন থাকবে। সময় সংবাদ, দিনাজপুর। রাব্বি, প্রতিবেদন সেক্ষেত্রে এই খাল খনন কর্মসূচি দিনাজপুর থেকে যেটি শুরু হলো, এটি সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে। হ্যাঁ, এই কর্মসূচিটি বিএনপি নির্বাচনী ইশতেহারের অন্যতম একটি যে প্রতিশ্রুতি ছিল, তো সেই অনুযায়ী কিন্তু যে আগামীকাল সেই কর্মসূচির যে আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি আগামীকাল দিনাজপুরে যাচ্ছেন এবং সেখানে কিন্তু উনি বেশ কিছু কর্মসূচিতে অংশ নেবেন। মানে দিনাজপুরে যেমন একটি জনসভাতে তিনি বক্তব্য রাখবেন, ঠিক একইভাবে তিনি সেখানকার যে স্থানীয়দের সঙ্গে যে ইফতারেও অংশ নেওয়ার কথা রয়েছে। তবে একটি বিষয় যদি জানাতে চাই যে আগামীকাল কিন্তু একইভাবে মোট 54টি জেলায় একযোগে এই খাল খনন কর্মসূচির উদ্বোধন হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান যেমন দিনাজপুর থেকে এই কর্মসূচিটির উদ্বোধন করবেন, ঠিক একইভাবে বাকি 53টি জেলায় কিন্তু যে সেখানে যদি বলতে যে মন্ত্রী, উপদেষ্টা কিংবা জাতীয় সংসদের চিফ হুইপ, প্রতিমন্ত্রী হুইপ ও সংসদ সদস্যরা যে সংশ্লিষ্ট জেলায় এই কর্মসূচিগুলোর যে উদ্বোধন করবেন এবং এই মানে বিএনপি সরকার যে আগামী 5 বছরের মধ্যে 20,000 কিলোমিটার মানে যদি বলতে যায় নদী নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখননের যে লক্ষ্য ঠিক করেছে এবং তার মধ্য দিয়ে আসলে যে তারা যেই বিষয়টি মানে লক্ষ্যটি ঠিক করেছে, এর মধ্যে দিয়ে আসলে যে কৃষি উৎপাদনে সহায়ক ভূমিকা রাখবে, বন্যা নিয়ন্ত্রণেও ভূমিকা রাখবে এবং পরিবেশ যে বাঁচিয়ে রাখার জন্য একটি পদক্ষেপ হবেই বলে কিন্তু যে বিএনপির পক্ষ থেকে মানে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল নির্বাচনী ইশতেহারে এবং সেই অনুযায়ী কিন্তু সেই কার্যক্রমটি সরকার আগামীকাল থেকে তার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে। রাব্বি, রবিন, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ রাব্বি। সরকারের খাল খনন কর্মসূচি আবারও ফিরছে এবং একই সাথে সংসদে গণপরিষদ অধ্যাদেশ অর্থাৎ সংবিধান সংস্কারের যে আলোচনা, সেটি নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফারুক ফেরাবিন। এই যাত্রা বড় মৌসুম ঘিরে জ্বালানি তেল বিক্রিতে রেশনিং পদ্ধতি তুলে নিল সরকার। এখন থেকে আগের মতোই চাহিদা অনুযায়ী তেল নিতে পারবেন গ্রাহকরা। জ্বালানি প্রতিমন্ত্রী জানিয়েছেন, রাশিয়ার তেল আমদানির বিষয়ে সংশ্লিষ্ট কোম্পানির কাছ থেকে স্পেসিফিকেশন চাওয়াও হয়েছে। মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে জ্বালানি সংকটের শঙ্কায় গত 6 মার্চ থেকে তেল বিক্রিতে রেশনিং পদ্ধতি চালু করে সরকার। ফলে ফিলিং স্টেশনগুলোই দীর্ঘ সারিতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকতে হয় গ্রাহকদের, সইতে হয় তীব্র ভোগান্তি। অবশেষে 9 দিন পর রেশনিং থেকে সরে এলো সরকার। রোববার সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী জানান, ঈদ যাত্রা ও বড় মৌসুম বিবেচনায় জ্বালানি তেল বিক্রিতে তুলে নেওয়া হয়েছে সব বিধিনিষেধ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল বিতরণ পয়েন্ট থেকে চাহিদা অনুযায়ী জ্বালানি তেল বিতরণ অব্যাহত থাকবে। সরকারি এই সিদ্ধান্ত প্রতিপালনে যদি কোনো এন্ডে আমরা গাফিলতি দেখি, অবশ্যই তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতিমন্ত্রী জানান, জ্বালানি সহযোগিতা নিয়ে যোগাযোগ হচ্ছে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে। মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হওয়ায় তুলে ধরেন রাশিয়ার তেল আমদানিতে সরকারের অবস্থানও। এখানে আমরা দুটো বিকল্প নিয়েই কথা বলছি। এমন হতে পারে রাশিয়ান ক্রুড অয়েল
অন্য কোনো দেশ থেকে রিফাইন্ড হয়ে এখানে আসবে, সেটাও হতে পারে। যদিও তাদের আরেকটি কোম্পানি আমাদেরকে বলবার চেষ্টা করেছে তারা যে ধরনের তেল সাপ্লাই দিবে সেটা আমাদের রিফাইনারি সেটা রিফাইন করতে পারবে। আমরা তাদের কাছে স্পেসিফিকেশন চেয়েছি। বিকেলে সচিবালয়ে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা জানান, জ্বালানি খাতে অর্থ বরাদ্দে কোনো কার্পণ্য করবে না সরকার। বিভিন্ন পদ্ধতিতে অর্থের সংস্থানগুলো করা হচ্ছে, সেটা বহুপাক্ষিক সংস্থা হতে পারে, অর্থাৎ হচ্ছে IMF এর কাছ থেকে হতে পারে, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের ক্ষেত্রে হতে পারে, নিজস্ব অর্থায়ন করতে পারে। তার মানে আমরা সচেষ্ট আছি। সো আমরা নিঃসন্দেহে থাকতে পারি যে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা হবে। এদিকে বিদ্যুৎ ভবনে দোকান মালিক সমিতি, ব্যবসায়ী প্রতিনিধি সহ বিভিন্ন অংশীজনদের সঙ্গে বৈঠক করেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। এ সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার শর্তে 40% আলোকসজ্জা কম করার প্রতিশ্রুতি দেয় দোকান মালিক সমিতি। আমরা সকলকে অনুরোধ করব যারা অপ্রয়োজনীয় বাতি না জ্বালায়। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে রাজধানী ছাড়ছে নগরবাসী। সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে ছিল যাত্রীদের ভিড়। কোনো শিডিউল বিপর্যয় ছাড়াই যথাসময়ে ছেড়ে যাচ্ছে ট্রেন। কাল থেকে যুক্ত হবে ঈদ স্পেশাল আরও 3 জোড়া ট্রেন। ইট পাথরের ব্যস্ত শহর ছেড়ে শেকড়ের টানে বাড়ি ফিরছেন মানুষ। পথের ভোগান্তি এড়াতে ঈদের কয়েকদিন আগেই ঢাকা ছাড়ছেন অনেকে। রোববার সকাল থেকেই কমলাপুর স্টেশনে যাত্রীদের ভিড়। চাপ সামলাতে নেওয়া হয়েছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। বিধিনিষেধ রয়েছে বিনা টিকিটে প্রবেশেও। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অনেকেই আগেভাগে ফিরেছেন বাড়ি। উদ্দেশ্য প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করা। ঈদের ছুটির আগেই চলে যাচ্ছি, তো এবার তেমন একটা ভোগান্তি দেখছি না। আগে যাচ্ছি, এবার আম্মু একটু অসুস্থ, তো ভাবলাম আম্মার সাথে একটু বেশি দিন থাকি বাড়িতে। এই যানজট সবকিছু ট্রেনের টিকিটও পাওয়া যায় না, শেষের দিকে ভিড় হয় বেশি, এই জন্য একটু আগে যাচ্ছি। যাত্রীচাপ থাকলেও নেই কোনো শিডিউল বিপর্যয়, সন্তুষ্ট যাত্রীরাও। তবে কয়েকটি ট্রেনে বগি নাম্বার না থাকায় ভোগান্তির কথা জানিয়েছেন অনেক যাত্রী। ট্রেন ঠিক সময় আসছে কিন্তু এখনো বগি নাম্বার দেয়নি। আমরা সবাই আসলে কনফিউজড, কোন বগিতে উঠবো, কখন উঠবো, কি সমাচার, কোনো কিছু ঠিক ঠিকানা নাই। টিকিট কালোবাজারির সঙ্গে কেউ যুক্ত থাকলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি রেলওয়ে কর্তৃপক্ষের। গুরুত্বপূর্ণ ট্রেনে এক্সট্রা কোচ সংযোজনের ব্যবস্থা গ্রহণ করেছেন। এছাড়া 10টি স্পেশাল ট্রেন পরিচালিত হবে, যেটা 16 তারিখ থেকে স্পেশাল ট্রেনগুলো চলাচল শুরু করবে। ঈদযাত্রার তৃতীয় দিনে কমলাপুর থেকে ছেড়ে যাবে 39টি আন্তনগরিক ট্রেন। সোমবার থেকে যুক্ত হবে ঈদ স্পেশাল আরও 3 জোড়া ট্রেন। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। কোটি টাকার বিক্রি হয়ে গেছে গুলিস্তানের বিভিন্ন সড়ক। হকারদের দখলের সরকারি রাস্তা নেওয়া হয়েছে বিদ্যুতের হাজারো অবৈধ লাইন। প্রশাসনের নাকের ডগায় প্রতিদিন চলে লাখ লাখ টাকা চাঁদাবাজি। পুলিশ বলছে অভিযানও তাদের উচ্ছেদ করা যাচ্ছে না। অন্যদিকে সিটি কর্পোরেশনের দাবি, ধাপে ধাপে হকারদের সরিয়ে নেওয়া হবে অন্য স্থানে। শাহিনুর রহমানের ক্যামেরায় নাইম হাসানের অনুসন্ধান। গুলিস্তানের পাতাল মার্কেট থেকে গোলাপশাহ মাজার পর্যন্ত এই 100 মিটার সড়কে প্রায় 300-এরও বেশি ভিটি বা দোকান রয়েছে। পুরো গুলিস্তান জুড়ে এই দোকানের সংখ্যা প্রায় 3000-এরও বেশি। মূলত এই দোকানগুলো ঘিরেই এখানে চলছে কোটি টাকার রমরমা বাণিজ্য। গুলিস্তানের ফুটপাতে দোকান করার জন্য একটু জায়গা পেতে কি করতে হয়? ফুটপাতের দোকানদারদের সঙ্গে কথা বলে জানা যায় এজন্য গুনতে হবে মোটা অঙ্কের টাকা। কিছুক্ষণের মধ্যে মেলে আশ্বাস। এখানকার এক ওয়ার্ড নেতাকে মাসে 8000 টাকা দিলে মিলবে 5 ফুট জায়গা। একটা বস আছে 1000 টাকা দিয়ে আমি এখানে বললাম যারা আগে আমলে করতো ওরাই দেবে। সন্ধ্যা নামতেই চোখে পড়ে সব দোকানেই রয়েছে অবৈধ বৈদ্যুতিক সংযোগ। সংযোগ প্রতি দৈনিক দিতে হয় 50 থেকে 100 টাকা। আমরা টাকা দিই, সিটি কর্পোরেশনের টাকা দেয়, কিন্তু সরকারি এই সড়ক কারা বিক্রি করলেন? লাইটের নামে দৈনিক 50 থেকে 100 টাকা চাঁদা তাদের পেটে ঢুকছে। 50,000 টাকা বা 1 লাখ টাকা দিয়ে 5 টাকার একটা দোকান চকি ফালায় বিক্রি করা হয়। যখন যে সরকার আসে তাদের নেতাকর্মীরাই খায়। বছরের পর বছর গুলিস্তানের বিভিন্ন সড়ক ফুটপ্রতি দামে বিক্রি করেন বিভিন্ন রাজনৈতিক দলের নামধারী কিছু মানুষ। প্রায় 2 কিলোমিটার সড়ক জুড়ে 2000-এর বেশি দোকানে জায়গা প্রতি মাসিক ভাড়া 6 থেকে 10,000 টাকা।
দোকান প্রতি অ্যাডভান্স 50,000 থেকে 1 লাখ। 50,000 দিতে পারবেন? অগ্রিম দিয়ে দিতে হবে টাকা। চাঁদা দিলেও ভয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে চান না হকাররা। আমি দেখি কিন্তু দিলেও কেউ স্বীকার করতে বড় বড় নেতারা দোকান চালায়, এক নেতারা 4-5টা করেও লাগায়, লোক নাই, কিছু বলার নাই, কোনো কাকে বলবেন না। টাকার ভাগ পুলিশ ও সিটি কর্পোরেশনের কর্মচারীরা পান বলেও দাবি তাদের। পুলিশ না মিলে এখানে বসতে দিন, সামলা দেবো আজকে 3টা বাজে, আগের দিন কই দিব। অন্যদিকে ফুটপাত দখলের বিষয়টি অস্বীকার করছেন অভিযুক্তরা। ওই পারে সাজু ভাই গলাইনে যে কথা কর। আসসালামু আলাইকুম। গুলিস্তান একটা দোকান লাগাবো ভাই, ট্রেড সেন্টারের সাইডটা অবু না। ফুটপাত থেকে চাঁদা গ্রহণের অভিযোগ প্রত্যাখ্যান পুলিশের। এমন কর্মকাণ্ডে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা ডিএমপির। পুলিশ এই হকারদের কাছে কোনো চাঁদা তোলা বা কোনো চাঁদাবাজিতে লিপ্ত না। তবে অনেক সময় যেটা হয়, ওখানে যে চক্রটা রয়েছে তারা পুলিশের নাম ব্যবহার করতে পারে। সিটি কর্পোরেশন বলছে সেই পুরনো গত বাধা কথা, হকারদের অন্যত্র সরিয়ে নেওয়ার পরিকল্পনা চলছে। পাশাপাশি গুলিস্তানে সকল অবৈধ বৈদ্যুতিক লাইন বিচ্ছিন্নে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রধান নির্বাহী কর্মকর্তার। যেখানে পাবলিক ইজমেন্ট আছে সেখানে ব্যবসা করার সুযোগ নেই, এবং লাইট যারা বাল্ব যারা বিদ্যুৎ ব্যবহার করছে সেটিও নিশ্চয়ই অবৈধ। বিদ্যুৎ বিভাগে আমরা নজর আনতে চাই, যদি এরকম হয় তার ব্যবস্থা নেবে। সড়ক ফুটপাত থেকে সরিয়ে দিলে বিকল্প কর্মসংস্থান তৈরি করে দেওয়ার আহ্বান হকারদের। এটা গুলিস্তান মানুষ সড়কের ভিতরে টুকটাক কিছু করে খাচ্ছে ভাই, দোকান দিয়ে এটি তো সাইড কইরা ভাই, হামলা দিলে আবার জায়গা আবার বসি। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে অ্যান্টিবায়োটিক ভেবে অ্যানেস্থেসিয়ার ইনজেকশন পুশ। বরিশাল মেডিকেলে 5 মিনিটের মধ্যে প্রাণ গেল 2 রোগীর। অভিযুক্ত নার্সের বিরুদ্ধে নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থা। ইরান যুদ্ধের খবর। ইরানের ইস্ফাহানে ইসরায়েলি হামলা অন্তত 15 জন নিহত হয়েছেন। লেবাননেও প্রাণ গেছে 14 জনের। জবাবে ইসরায়েলে পাল্টা আঘাত এনেছে আইআরজিসি ও হিজবুল্লাহ। হামলা হয়েছে আমিরাত, সৌদি ও কুয়েতের বিভিন্ন মার্কিন স্থাপনাতেও। নেতানিয়াহুর মৃত্যুর আগ পর্যন্ত তাকে লক্ষ্য করে অভিযান চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। এদিকে ইরান যুদ্ধবিরতি চায় দাবি করে ডোনাল্ড ট্রাম্প বলেছেন এখনই কোনো চুক্তিতে রাজি নন তিনি। ইরানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের আগ্রাসন আরও তীব্র হচ্ছে। ইস্পাহানে ফ্রিজ ও হিটার তৈরির কারখানায় হামলায় বহু শ্রমিক নিহত হন। একই সময়ে তেহরান, তাবরিজ, বন্দর আব্বাস ও কেরমান প্রদেশের সিরজানেও হামলার খবর পাওয়া গেছে। জবাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অব্যাহত আছে ইরানের ত্রাস। ইসরায়েলের রাজধানী তেল আবিবে ক্ষেপণাস্ত্রের আঘাতে অগ্নিকাণ্ড ঘটে। কুয়েতের আহমেদ আল জাবের বিমান ঘাঁটির কাছে 2টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে এবং বিমানবন্দরও লক্ষ্যবস্তু হয়। সৌদি আরবের একটি বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 5টি মার্কিন জ্বালানিবাহী বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়। লেবাননেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। সায়েদন ও নাবাতিয়ে শহরে বিমান হামলায় শিশুসহ কয়েকজন নিহত হয়েছেন। পাল্টা জবাবে হিজবুল্লাহ রকেট ছোড়ার পাশাপাশি একদিনেই কয়েক ডজন ইসরায়েলি অবস্থানে হামলার দাবি করেছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে বলেছে নেতানিয়াহুর মৃত্যুর আগ পর্যন্ত তাকে লক্ষ্য করে অভিযান চালিয়ে যাওয়া হবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন হরমুজ প্রণালী খোলা রাখতে যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্যান্য দেশও যুদ্ধ জাহাজ পাঠাবে এবং প্রয়োজনে উপকূলে ব্যাপক বোমা হামলা চালানো হবে। এনবিসিকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন ইরান যুদ্ধবিরতি চাইলেও প্রস্তাবের শর্ত সুবিধাজনক না হওয়ায় তিনি এতে রাজি নন। একই সঙ্গে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির জীবিত থাকার বিষয়েও সন্দেহ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি আরও বলেন মোস্তফা যদি বেঁচে থাকেন তবে নিজের দেশের স্বার্থে তার আত্মসমর্পণ করা উচিত। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে। এর আগে সকালে তাকে নিয়ে ঢাকা ছাড়ে এয়ার অ্যাম্বুলেন্স। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জানান মির্জা আব্বাসের শারীরিক অবস্থা স্থিতিশীল, তবে শঙ্কামুক্ত কিনা তা এখনই বলার সুযোগ নেই। রোববার বেলা 11:15টায় এভারকেয়ার হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে শাহজালাল বিমানবন্দরে নেওয়া হয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে। বেলা 11:15টার দিকে মির্জা আব্বাসকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে এয়ার অ্যাম্বুলেন্স। তার সঙ্গে যাত্রা করেন সহধর্মিনী আফরোজা আব্বাস এবং জ্যেষ্ঠ সন্তান মির্জা ইয়াসির আব্বাস ভাষণ। ওনার সাথে গিয়েছে ওনার স্ত্রী আফরোজা আব্বাস
ওনার বড় সন্তান মির্জা ইয়াসির আব্বাস। ডাক্তার বলেছে যে আপনার 10 থেকে 15 দিন সময় লাগবে পুরোপুরি সম্পূর্ণ আপনার সুস্থ হওয়ার জন্য। এর আগে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জানান, এভারকেয়ার হাসপাতালে জরুরি চিকিৎসা দেওয়া হয়েছে মির্জা আব্বাসকে। করা হয়েছে 2টি অস্ত্রোপচার। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়ার পরামর্শ দিয়েছে মেডিকেল বোর্ড। এই ধরনের পেশেন্টের ইনফেকশনের একটা সম্ভাবনা থাকে খুব বেশি, প্রন টু ইনফেকশন। ইনফেকশনটাকে কন্ট্রোল করার জন্য এবং ইনফেকশনের উন্নত চিকিৎসার জন্যই তাকে আসলে বাইরে নেওয়ার ব্যাপারে বোর্ড সুপারিশ করেছে। তবে মির্জা আব্বাসের শারীরিক অবস্থা আশঙ্কা মুক্ত কিনা তা বলার সুযোগ নেই বলে জানান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক। আশঙ্কাজনক বা আশঙ্কা মুক্ত সেটি বলা খুব মুশকিল, এবং তার যে চিকিৎসাটি যেন উন্নত হয় এবং সেখানে তার যে উপসর্গগুলো আছে সেই উপসর্গগুলো কিছুটা যেন ডেভেলপমেন্ট হয়, ভালো হয়, সেটার জন্যই আসলে তার বিদেশে পাঠানো। গত বৃহস্পতিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। পরে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এবার বাণিজ্যের সংবাদ। ব্যাংক লুটেরাদের শাস্তি ও পাচার করা টাকা ফেরতের দাবিতে আবারও মানববন্ধন করেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম। যদিও তাদের অবস্থানের কোনো যৌক্তিক কারণ দেখছে না বাংলাদেশ ব্যাংক। হাসিনা সরকারের আমলে ব্যাংক খাতের এক মাফিয়ার নাম অ্যাসালম গ্রুপ, যারা লাখ লাখ কোটি টাকা ব্যাংক থেকে বের করে ধসিয়ে দিয়েছে ব্যাংক খাত, এমন অভিযোগের প্রমাণও মিলেছে কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন প্রতিবেদনে। অ্যাসালম সহ অন্যান্য ব্যাংক লুটেরাদের লুটকৃত অর্থ ফেরত আনা ও ব্যাংক খাত ধ্বংসের কারিগরদের শাস্তির দাবিতে রোববার সকালে মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকের সামনে মানববন্ধন করে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম। বিদেশে পাচারকৃত অর্থ ফেরতের দাবিতে এবং আমরা সেই অর্থ এনে বন্ধ কারখানাগুলো চালু হোক। আমরা পরিবর্তন চাই। আমরা বলছি পাচারকৃত যে টাকাগুলো আছে সেটা দেশে এনে এই যে শ্রমজীবী মানুষের যারা শিক্ষিত বেকার আছে, যাদের কাজ নেই, তাদের কাজের ব্যবস্থা করা হোক। মানববন্ধন থেকে অপ্রীতিকর ঘটনা এড়াতেই বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেয় বাংলাদেশ ব্যাংক। হয়তোবা সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্যকেই আইন শৃঙ্খলা বাহিনী অনুধাবন করে তারা সমবেত হতে পারে বলে আমি মনে করি। ইসলামী ব্যাংকে কিন্তু আমানতকারীদের চাপের মধ্যে পড়তে হয়নি, তারা কিন্তু তাদের চাহিদা অনুযায়ী অর্থ ফেরত পাচ্ছে। সেই হিসাবে আমানতকারীদের সংক্ষুব্ধ হয়ে কোনো সমাবেশ বা বিক্ষোভের ডাক দিয়েছে কিনা সেটা আমরা ঠিক জানি না, এবং সেটা আমাদের কাছে খুব বেশি গ্রহণযোগ্য যুক্তিসঙ্গত মনে হবে না। বেশ কিছুদিন ধরেই লাগাতার আন্দোলন করছেন ইসলামী ব্যাংকের আমানতকারী ও চাকরিচ্যুতরা। বরদাস্ত করা হবে না। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফের সীমাহীন দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদে মানববন্ধন করেছেন সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে ফারুক ওয়াসিফকে দুর্নীতিগ্রস্ত আখ্যা দেন বক্তারা। এ সময় তাকে অবিলম্বে অপসারণ করে বিচারের মুখী করারও দাবি জানান তারা। সম্প্রতি সময় সংবাদ সহ বিভিন্ন গণমাধ্যমের অনুসন্ধানে পিআইবি মহাপরিচালকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের এই তথ্য উঠে আসে। এবার ঈদ কেনাকাটার খবর। রাজধানীর বিপণী বিতানে জমজমাট ঈদের কেনাকাটা। এই মুহূর্তে হাতিরপুলের স্ট্যান্ড প্লাজায় আছেন রিপোর্টার এম এ আজিম। সরাসরি যাচ্ছি তার কাছে। ঈদ আনন্দ ঘন এই ঈদকে কেন্দ্র করে কিন্তু রাজধানীর যে শপিং মল, সবগুলো শপিং মলই কিন্তু এই মুহূর্তে কেনা বেচার একটি জমজমাট অবস্থা বিরাজ করছে। আমরা এই মুহূর্তে রয়েছি ইস্টার্ন প্লাজায়। এখানে যে দোকানগুলো রয়েছে সেখানে কিন্তু ক্রেতাদের ভিড় আপনারা লক্ষ্য করছেন। এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি এখানে মূলত শিশুদের যে পোশাক, সেই পোশাকগুলো এখানে বিক্রি হয়। তবে ঈদকে কেন্দ্র করে ঈদে কিন্তু শিশুদের আনন্দটা একটু বেশিই থাকে এবং তাদের যে পছন্দের যে পোশাক সেই চাহিদা পূরণের জন্য এখানে কিন্তু অভিভাবকরা ভিড় জমিয়েছেন এবং সবাই কিন্তু একটু নান্দনিক আলাদা নতুনত্ব খুঁজছেন এবং সেই খুঁজে ফেরার যে পালাটি সেটি আমরা দেখছি। তারা কিন্তু এক দোকান থেকে আরেক দোকানে ঘুরছেন এবং নতুন কিছু খুঁজে ফেরার চেষ্টা করছেন এবং শিশুদের যে পছন্দের যে জায়গাটি সেটি তারা দেখছেন। এবং এখানে আমরা দেখছি যে শিশুদের পোশাকের ক্ষেত্রে তারা কিন্তু দামকে প্রাধান্য দিচ্ছেন না, তারা মূলত শিশুদের পছন্দটাকে গুরুত্ব দিচ্ছেন। তারপরেও কিন্তু অভিভাবক
অভিভাবকরা বলছেন যে এবার কিন্তু পোশাকের যে দাম সেটি একটু কিছুটা বেশি তাদের কাছে মনে হচ্ছে এবং সেক্ষেত্রে বলা চলে যে ক্রেতারা সেই অভিযোগটি করলেও কিন্তু বিক্রেতারা বলছেন যে আসলে মানসম্মত পোশাক দিতে গিয়ে তাদের কিন্তু সেই যে কথাটি সেটি যৌক্তিক না। এর বাইরে ঈদের যে বেচা বিক্রি সেটির কথা যদি বলতে যাই সেক্ষেত্রে কিন্তু অনেকেই ইতিমধ্যে তাদের যে কেনাকাটা সেটি সেরে ফেলেছেন। তবে এই শপিং মলে আমরা ঘুরে যতটুকু দেখেছি তাতে আমরা দেখেছি যে পোশাকের বাইরে যে জিনিসগুলো রয়েছে, অর্নামেন্ট থেকে শুরু করে জুতা থেকে শুরু করে এই যে বিষয়গুলো সেগুলো কিন্তু এখন কিনছেন অধিকাংশ মানুষই। এই ছিল আমার কাছে ঈদ কেনাকাটার সব শেষ। ঈদ কেনাকাটার সব শেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম হাতিরপুল ইস্টার্ন প্লাজায় অমর একুশে বইমেলার খবর। আজ পর্দা নামছে প্রাণের মেলার। আর এ বিষয়ে বিস্তারিত জানাতে সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে আছেন সহকর্মী তাসনিয়া নিশাত মিম। সরাসরি যাচ্ছি তার কাছে। দীর্ঘ প্রায় 18 দিনের সংক্ষিপ্ত সফর শেষে আজ কিন্তু ইতোমধ্যেই শেষ হয়ে গিয়েছে অমর একুশে বইমেলার এবারের আসর। আমরা যেমনটি জানি যে গত 26 ফেব্রুয়ারি বহুমাত্রিক বাংলাদেশ প্রতিপাদ্যে শুরু হওয়া যে অমর একুশে বইমেলা, সেই বইমেলাটি কিন্তু গত 18 দিন চলমান থেকে আজ কিন্তু শেষ হয়ে গিয়েছে এবং আমরা যেমনটি দেখছি বিভিন্ন স্টল ঘুরে যে ইতোমধ্যেই কিন্তু প্রকাশক থেকে শুরু করে বিক্রেতা তারা কিন্তু তাদের স্টল বন্ধের সকল ধরনের প্রস্তুতি কার্যক্রম কিন্তু সম্পন্ন করছে। এবং আমরা বিকেলে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী তিনি যেমনটি বলেছেন যে আসলে বেশ খানিকটা দ্বিধাদ্বন্দ্বের মধ্য দিয়েই কিন্তু শুরু হয়েছে এবারের বইমেলা, কারণ নির্বাচন এবং রমজান সংশ্লিষ্ট কারণে আসলে কিছুটা দ্বিধাদ্বন্দ্বের মধ্য দিয়েই এই বইমেলা শুরু করতে হয়েছে। তো সংস্কৃতি মন্ত্রী যেটি বলেছেন যে আসলে তরুণদের মধ্যে সংস্কৃতি চর্চা অব্যাহত রাখতে এবং প্রতি বছর বইমেলার সেই ধারাবাহিকতা রক্ষার্থে কিন্তু এবারও সংক্ষিপ্ততার মধ্য দিয়েই এই বইমেলাটি কিন্তু আসলে অব্যাহত ছিল এবং তারা প্রত্যাশা করছেন যে আগামী বছর থেকে আবারও পুরোদমে চলবে এই বইমেলা। তো বইমেলা প্রাঙ্গণ থেকে এই ছিল আমার কাছে বইমেলার সংশ্লিষ্ট সর্বশেষ। মেলার সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম বইমেলায়। অ্যান্টিবায়োটিক ভেবে অ্যানেস্থেসিয়ার ইনজেকশন পুশ। বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে 5 মিনিটের মধ্যেই প্রাণ গেল 2 রোগীর। থাইরয়েড আক্রান্ত 48 বছর বয়সী হেলেনা বেগমের অপারেশনের আগে নাক গলা বিভাগের সিনিয়র নার্স মলিনা হালদার অ্যান্টিবায়োটিক ভেবে অ্যানেস্থেসিয়া পুশ করলে রোগীর মৃত্যু হয়। হাসপাতাল পরিচালক জানিয়েছেন শাস্তিযোগ্য অপরাধ হওয়ায় অভিযুক্ত নার্সের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। সংস্কার নিয়ে মুখোমুখি সরকার ও বিরোধী দল। অধ্যাদেশে পরিবর্তন হতে পারে না সংবিধান বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। সংসদের সমাধান না পেলে রাজপথে নামার হুঁশিয়ারি 11 দলের। এবং 4.5 দশক পর ফিরছে খাল খনন কর্মসূচি। উদ্বোধন করতে কাল দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী। করবেন নানা নানির কবর জিয়ারত। নেতাকর্মীদের উচ্ছ্বাস। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়।